সবাই চায় জিরো থেকে হিরো হতে, কিন্তু জানেন কি আমাদের পশ্চিমবঙ্গ হিরো থেকে জিরো হয়েছে। একটা সময় ভারতের মোট জিডিপির 40% আসতো এই বাংলা থেকে। দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসতেন কলকাতায় নিজের স্বপ্ন পূরণ করতে। আজকের দিনে দাঁড়িয়ে ভারতের মোট জিডিপিতে পশ্চিমবঙ্গের অবদান মাত্র 5%। বাংলা এখন প্রায় 64 লক্ষ কোটি টাকার ঋণে ডুবে আছে। প্রতি বাঙালির মাথার উপরে গড়ে প্রায় 60,000 টাকার ঋণ। দেশ এগিয়ে যাচ্ছে, অন্য রাজ্যগুলোর গ্রোথ বাড়ছে, কিন্তু পশ্চিমবঙ্গ দিন দিন পিছিয়ে পড়ছে। যে কলকাতা একসময় ছিল ভারতের ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউস, আর সেখানে কোনো বড় ইন্ডাস্ট্রি নেই। 1940 সালে দেশের সবচেয়ে বেশি চাকরি ছিল এই বাংলায়। আজ সেই বাংলায় সবচেয়ে বেশি বেকারের রাজ্য। চাকরি নেই, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, ইনফ্রাস্ট্রাকচার শব্দটাই যেন ভুলে গেছে বাংলা। বাংলার ছেলেমেয়েরা আজ কাজের খোঁজে পাড়ি দিচ্ছে গুজরাট, কর্ণাটক এবং মহারাষ্ট্রে। তবে বাংলার এই দুর্দশার জন্য কে দায়ী? শুধু কি রাজনৈতিক ভুল, নাকি আছে কোনো গভীর ষড়যন্ত্র? আজ আমরা এটাই জানবো। কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। গঙ্গা ব্রহ্মপুত্রের মোহনায় প্রাকৃতিক সৌন্দর্য আর সম্পদের কারণে বাংলা একসময় ছিল কৃষি, বস্ত্রশিল্প আর বাণিজ্যের বিশ্ববিখ্যাত কেন্দ্র। ঢাকার মসলিন, শান্তিপুরের তাঁত, মালদার মলমল বিশ্বজুড়ে ছিল বাংলার গর্ব। কিন্তু 1947-এর দেশভাগ বাংলার ইকোনমিতে একটা বড় ধাক্কা আনে। জুট মিলের প্রায় 75% কাঁচামাল চলে যায় পূর্ব পাকিস্তানে, আর সাথে ছিল দাঙ্গা, ধর্মীয় বিভেদ। এই সুযোগে সস্তা নাইলন বাজারে ঢুকে পড়ে, জুটকে একেবারে বাজার থেকে সরিয়ে দেয়। মাত্র কয়েক বছরের মধ্যে বন্ধ হয়ে যায় একের পর এক জুট মিল। হাজার হাজার শ্রমিক তাদের কাজ হারায়। দেশভাগের পর কোটি কোটি রিফিউজি এসে পড়ে পশ্চিমবঙ্গে। জনসংখ্যা বাড়ে, চাপ বাড়ে, কিন্তু তাও 1957 সাল পর্যন্ত বাংলা ছিল ভারতের ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউস। মহারাষ্ট্রের থেকেও বেশি পার ক্যাপিটা ইনকাম ছিল বাংলায়। কিন্তু তারপরেই রাজনীতি তার খেলা শুরু করে। কেন্দ্র সরকার একের পর এক সিদ্ধান্ত নিয়ে বাংলাকে পিছিয়ে দেয়। জুটের উপরে ট্যাক্স বাড়ানো, ইনকাম ট্যাক্স শেয়ার কমানো, এইসব সিদ্ধান্ত বাংলার অর্থনীতিকে ধীরে ধীরে দুর্বল করে তোলে। 1952 সালে সেই বার ইনফেমাস পলিসি, ফ্রাইট ইকুয়ালাইজেশন পলিসি, এই একটাই সিদ্ধান্ত হাজার হাজার কোম্পানিকে বাংলা ছেড়ে গুজরাট, মহারাষ্ট্রের দিকে নিয়ে যায়। কারখানা কমে যায়, চাকরি কমে যায়, আর ধীরে ধীরে বাংলার ইন্ডাস্ট্রি একেবারে পড়ে যায়। এরপর আসে 71-এর যুদ্ধ আর রাজনৈতিক অস্থিরতার সময়। বাংলার ইকোনমি তখন ইঞ্জিনিয়ারিং সেক্টরের উপরে নির্ভরশীল, কিন্তু যুদ্ধের খরচে সেই সেক্টরেও চুরি চলে। এর মধ্যে শুরু হয় রাজনৈতিক পালাবদল, কমিউনিজমের উত্থান, বেসরকারি বিনিয়োগ বন্ধ, আর নকশাল আন্দোলন পুরো সিস্টেমকে ধ্বংস করে দেয়। শুধু তাই নয়, আদিত্য বিড়লাকে রাস্তার মাঝে জামা খুলে অপমান করা হয়। এই ঘটনার পর বিড়লা আর কখনো বাংলায় ফেরেননি। জেকে, থাপার, টাটা, ফিলিপস সবাই একে একে বাংলা ছেড়ে চলে যান। কারণ একটা রাজ্যে যদি ইন্ডাস্ট্রি না থাকে, তাহলে স্কিলড লেবার থাকবে কেন? আর ঠিক এই কারণে আজকের দিনে দাঁড়িয়ে বাংলা হারিয়ে ফেলেছে তার গৌরব। যে বাংলা ছিল দেশের অর্থনীতির হৃদয়, সেই বাংলা শুধু ইতিহাসের পাতায় বন্দী। বাংলার ইতিহাস সংগ্রামেও এই বাঙালিরাই ব্রিটিশদের ভিত নাড়িয়ে দিয়েছিল। এক সময় আমরাই সারা বিশ্বকে দেখিয়েছিলাম কিভাবে জ্ঞান, সংস্কৃতি, শিল্প এবং বিপ্লবে এগিয়ে থাকতে হয়। কিন্তু আজ আমরা আমাদের নিজেদের তৈরি করা সমস্যাটাই আটকে পড়ে আছি। এই রাজনৈতিক দলগুলোকে বাইরের কোনো রাজ্য এসে ভোট দেয়নি, এদেরকে আমরা ভোট দিয়ে জিতিয়েছি। তাই আজ এই ব্যর্থতার দায় আমাদের নিজেদেরই নিতে হবে। অতীতের গৌরব নিয়ে আমাদের গর্ব করা উচিত, কিন্তু সেই গৌরবকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পুনরুজ্জীবিত করার দায়িত্ব তো আমাদেরই। আজ যদি আমরা সবাই একসাথে উঠে দাঁড়াই, যদি আমাদের মেধা, শ্রম এবং সংকল্পকে একত্রিত করি, তাহলে আমরা আবারও বাংলার হারিয়ে ফেলা গৌরবকে ফিরে পাবো। আমাদের নতুন প্রজন্মকে একটা এমন বাংলা দিতে হবে যেখানে শুধুমাত্র অতীত নয়, তারা তাদের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়েও গর্ব করতে পারবে। তাই হাল ছাড়বেন না, কারণ ডাউনফল যেমন থাকে তেমনই কামব্যাকও থাকে।